আসসালামু আলাইকুম। সাজ্জাদ হোসেন ও একটি কাঠের চেয়ারের লালিত স্বপ্ন শীর্ষক আলোচনা। যদিও অনেকেই হয়তো বলতে পারেন তৈলবাজ বা পক্ষপাতিত্ব করা বা পুরনো কাসুন্দি সামনে টেনে এনে নিজেদের ভিতরে কোনো ধরনের বিভাজন সৃষ্টি করার জন্য এ ধরনের কোনো কিচ্ছুই না। জাস্ট আমার ইচ্ছার কাছে সব কিছুই আমি যেভাবে লালিত করি লালন করি সেটুকুই, কারোর কথায় অনুপ্রাণিত হয়ে নয়, কারোর পক্ষে নয়, বা এইটাকে পুঁজি করে অন্য কোনো ভিন্ন মতের তৈরি হোক সেই সুযোগের জন্য নয়। কিন্তু যেটা আমি স্বচক্ষে দেখেছি সেটা বলার একটু দায়িত্ববোধ অনুভব করছি, সেই জন্যই এই ভিডিওটি। সালটা সালটা 2014। আওয়ামী লীগ তখন দ্বিতীয় টার্মে ক্ষমতায়, যদিও লুকোচুরি করে বিভিন্নভাবে বিএনপিকে নির্বাচন থেকে বিরত রাখার যত ধরনের অপকৌশল তৈরি করেছিল। মাগুরা জেলা বিএনপির আমি তখন অত্যন্ত কি বলবো, মানে মাঠে সময় কাটানো একজন জেলা কমিটির সম্মানিত সদস্য, কবির মুরাদ সাহেব সভাপতি, আলী আহমেদ সাহেব সেক্রেটারি, দপ্তর সম্পাদক ছিলেন শেলি ভাই, ম্যাটার্নিটি পাড়া বাসা। তো তখন পর্যাপ্ত সময় ছিল ওই সময়টাতে, যার জন্য বিএনপির সকল কর্মকাণ্ডের ভিতরে জড়িত থাকতাম। বিশেষ করে আলী আহমদ ভাইয়ের সাথে অন্য রকমের একটি সখ্যতা ছিল, যেখানে যেত সাথে থাকতাম, বোঝার চেষ্টা করতাম। সেই সময়কারই 14 সালেরই একটি ঘটনা। আমরা লাঞ্চ করলাম ঝন্টু হোটেলে। লাঞ্চের পরে 2টার দিকেই হাজির হলাম পার্নান্দলি তৎকালীন বিএনপি জেলার সভাপতি কবির মুরাদ সাহেবের বাসায়। সেখানে উপস্থিত ছিলেন সেক্রেটারি আলী আহমেদ থেকে শুরু করে একবার যুবক দলের কমিটি থেকে শুরু করে স্বেচ্ছাসেবক দল সব, আলমগীর, কুতুব বা এই জাতীয়, সুজা ভাই ছিল। মনোয়ার সাহেবের রাজনীতিতে তখন একেবারে ভরপুর নবযৌবন। 13 সালে যদি বিএনপি নির্বাচনে অ্যাটেন্ড করে তাহলে কিন্তু 13 সালেই মনোয়ার হোসেন খান এমপি, মানে খই ফুটার মতো মাগুরা জেলার বিএনপি পুরো অঞ্চলকে তিনি ফুটিয়ে তুলেছিলেন তার আসনে। শুধু নির্বাচনে হলে 80% ভোটে মনোয়ার খান ওই সময়ই এমপি হয়ে যান। যে কোনো কারণেই হোক বিএনপি নির্বাচনে আসেনি, কিন্তু কবির মুরাদ সাহেবের বাসায় বসার সেই উদ্দেশ্যটি ছিল মাগুরা সদরের উপজেলা চেয়ারম্যানের প্রার্থী নির্বাচন। আমরা সমস্ত লোকজন, অনেক লোকজন একসাথে হয়ে কবির মুরাদ সাহেবের ড্রয়িং রুমে বসা, দোতলায় বসা, নিচু দিয়ে এমনকি তার রাস্তায় ঢুকতে পুরা জেলা কমিটির লোকজন, স্বেচ্ছাসেবক দলের যত অঙ্গ সংগঠনগুলোর সব নেতারা তখন কবির মুরাদ সাহেবের বাসায় উপস্থিত। কাপুর সাহেব তখন বেঁচে ছিলেন, নাজিম চেয়ারম্যান তখন বেঁচে ছিলেন। ওইখানে বসে সবাই সমন্বিতভাবে সিদ্ধান্ত হলো সাজ্জাদ হোসেনকে সদর উপজেলার চেয়ারম্যান হিসাবে মনোনীত করা হলো। সাজ্জাদ হোসেনের নামটা কবির মুরাদ সাহেব 4 বার বলেছিলেন, কারণ সাজ্জাদ, তারপরে হোসেন না মিয়া না উদ্দিন, এইটা নিয়ে সাজ্জাদ চেয়ারম্যান বারবার বলতেছিলেন যে সাজ্জাদ হোসেন, আর উনি ওই সাজ্জাদের পরের টুক সাজ্জাদ ত না দ এবং হোসেন না উদ্দিন, এই নিয়ে তিনি 4 বার, আমার স্পষ্ট মনে আছে 4 বার তিনি উচ্চারণ করেছিলেন যে সাজ্জাদ হোসেনকে 2014 সালের মাগুরা সদরের উপজেলা চেয়ারম্যানের প্রার্থী হিসাবে মনোনীত করা হলো। ওখানে বসেই সবাই যে রেজুলেশনটা লেখা হয়, অনেকে রেজুলেশন স্বাক্ষর করলেন, অনেকেই আবার বললেন যে ঠিক আছে, এ নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমরা যার যার মতো করে
ওটা না দাবি বলে আর কি, যে আমাদের কোনো দ্বিমত নাই বা আমরা সম্মতি প্রকাশ করলাম, লিখিত আকারে কবির মুরাদদের হাতে দিবেন। ওখান থেকে যার যার মতো চলে গেলাম। রাত 8:30টার দিকে আমার মনে আছে সাজ্জাদ হোসেনের সাথে আমি আলী আহমেদ ভাইয়ের বাসায় আবার আর একটা সিটিং হয় আমাদের। আলী আহমেদ ভাইয়ের কাছ থেকে নির্দেশনা নেওয়া হলো, যেহেতু তিনি জেলা বিএনপির সেক্রেটারি এবং একজন দক্ষ রাজনীতিবিদ। কবির মুরাদ সাহেবরা অন্যভাবে সভাপতি হয়ে গেছেন, কিন্তু মাগুরার রাজনীতিতে আলী আহমেদের মতো পোর খাওয়া নেতা আর নেই, এখনও নেই। অন্যদিকে যাব না, অনেক কথা আছে বলবো না, কারণ যেটা নিয়ে কথা বলছি সেই লাইনেই থাকি। মাথা অন্যদিকে চলে গেলে অরিজিনাল খেই হারিয়ে ফেলবো। তো সেভাবে সাজ্জাদ চেয়ারম্যানকে নির্দেশনা দিয়ে দেওয়া হলো, আলীভাইও নির্দেশনা দিয়ে দিলেন। তিনি গিয়ে খুব দ্রুত পোস্টার ছাপিয়ে নির্বাচনমুখী হয়ে নির্বাচনে ঢুকে গেলেন। তার এলাকা দিয়ে ওই দক্ষিণ অঞ্চলের যে কমিউনিটিটা আছে তাকে ঘিরে সেটার অনেকাংশে তিনি এগিয়ে গেলেন, কিন্তু চুপিসারে। ষড়যন্ত্র শব্দটা কি এখানে প্রযোজ্য কিনা জানি না, মাগুরা জেলা কমিটি ভালো জানবেন। তারা ভিতরে ভিতরে এইটাকে নাকচ করে দিলেন এবং তারা সাজ্জাদের বিরুদ্ধে আর একজন প্রতিনিধি রেজ করলেন, সেটা ছিল নাজিম চেয়ারম্যান সাহেব। নাজিম চেয়ারম্যান সাহেব তো অনেকেই আছে প্রকাশ্য রাজনীতি করে, অনেকে আছে ঘরোয়া রাজনীতিতে অভ্যস্ত। নাজিম ভাই সম্ভবত ঘরোয়া রাজনীতি করতেন বা ডাইন বাম করার মতো লোক ছিলেন, প্রচুর পয়সা কামিয়েছিলেন তিনি। তো তার নাম প্রস্তাবনা হলো এবং সে পুরা রাজনীতি উপজেলা চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে মাঠে নেমে গেলেন। তো আমি তো ওই বর্ণচোরা না আর কি, নিশিচোরের মতো আমি অনেক ভিডিওতে বলছি, আমি প্রকাশ্যে এগুলো করার মতো সময় সুযোগ হয় না, কিন্তু নিবৃত্ত একজন পথচারী রাজনীতিকে ঘেঁটতে, রাজনীতিকে একেবারে আটা মাখানো মাখতে আমার কাছে খুব ভালো লাগে। আমি ঢুকে পড়লাম, আটা মাখানো মাখতে গেলাম। তো অনেকেই আমার কাছে সেই সময়টা আমি খুব পরিচিত মুখ ছিলাম শহরের ভিতরে, বিশেষ করে আলী আহমেদ ভাইয়ের সাথে বেড়ানোতে তার বদৌলতে একটি পরিচিত মুখ ছিলাম এবং বিএনপি ঘরানার যারা তখন ছিল তারা চিনত যে বিএনপি করে, এইভাবে চিনত, কিন্তু জানতো না যে আমি কত দূর গভীরে ঢোকা মানুষ। তো তার প্রশ্ন উত্তরে আমি কয়েকটি জানতে পারছিলাম। প্রথমে বলা হলো যে 9 তিনি প্রার্থী ছিলেন, পঙ্কজ সাহেবের কাছে হেরে গেছেন, এই জন্য যেহেতু তিনি জীবিত আছেন এবং সিনিয়র রাজনীতিবিদ, এটা তারই প্রাপ্য। এই জায়গাটাতে 14 সালে আবার উপজেলা চেয়ারম্যান বিএনপির যে কেউ দাঁড়ালেই যে হবে এর একটা সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছিল। সেই ক্ষেত্রটা কি, উপজেলা চেয়ারম্যান ছিল আবু নাসের বাবলু। আবু নাসের বাবলু আমার মতো ঘাট তারা লোক, যদিও প্রচুর মিথ্যা কথা বলে এবং ধমক দিয়ে উনি হলো ধমকানো রাজনীতিবিদ। প্রকৃতপক্ষে মাঠে মানুষের সাথে কোনো ধরনের কোনো সংস্পর্শ নেই, যোগাযোগ নেই, কোনো কিছু না। ওনার বাড়ি হলো ভাইনার মোড়ে বা কলেজের সামনে। এই একটি সুযোগ ব্যবহার করে, মাগুরাতে একটি প্রবণতা আছে শহর ভিত্তিক, অর্থাৎ আমার বাড়ি ভাইনার সমস্ত কিছু তারা কন্ট্রোল করবে। আমার বাড়ি পাল্লা বা ওই অঞ্চল দিয়ে সমস্ত কিছু তারা কন্ট্রোল করবে এলাকার। এদিকে পুরন বাজার বা বর্তমান যে চাউলের আড়ত বা এই সাইডের ব্যবসা বাণিজ্যটা দখল করতে চায় পান্নান দোয়ালিরা। গত পরশুদিনও আমাকে একজন বলতেছিলেন আমার বাড়ি কিন্তু পান্নানদলি। আমি তাকে একটি কথা বলেছি যে ভাই আপনার বাড়ি পান্নানদলি, তো এই কথা তো আপনাদের মুখে শোভা পায় না। আপনি দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে জড়িত এবং আওয়ামী লীগের পদ পদবি নিয়ে আওয়ামী লীগের আপনার পরিবার থেকে আওয়ামী লীগের জনপ্রতিনিধিও ছিল। আমার একটা কথা বলবেন যে নোয়াখালীর থেকে এসে মাগুরা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ছিল, আপনারা কার ছিঁড়ছেন? তারপরে আর তিনি কথা বলেননি। তো এই অঞ্চল ভিত্তিক রাজনীতির একটি প্রবণতা মাগুরাতে আছে। তো নাসের সাহেব হলো এই সুযোগটা নেয়, উনি ধমক দিয়ে প্রশাসনকে ব্যবহার করেন। একবার এসপি ডিসি যে কোনো ম্যাজিস্ট্রেট বা এএসপি ওসিকে খুব ধমকান। মানে ষাঁড়ের মতো একটি বডি আছে আর আবালের মতো একটি ধামড়ার মতো একটু গলা আছে, হাম্বা করে উঠলে একবার চওড়া গলা ফেটে পড়ে।
ওই ছিল। আর প্রচুর মিথ্যে কথা, উনি কখনো মুক্তিযুদ্ধ করেননি, আমি কখনো তাকে মুক্তিযুদ্ধের মাঠে দেখিনি, কমান্ডারের নেতৃত্বেও দেখিনি, বা যুদ্ধরত অবস্থাও দেখিনি, বা ওই সময় নামও শুনিনি যে মাগুরা কোনো এই নামে কোনো মুক্তিযুদ্ধ আছে। পিটিআর সামনে দিয়ে ভাইনার মোড় দিয়ে যত ডিফেন্স দৌড়ি পাকিস্তানি আর্মির সাথে আমরা যে বেলায় করেছি, যে সময় শুনেছি, যাদেরকে চিনতাম জানতাম, তার ভিতরে উনি নেই। থেকে ভারতে না কোথায় যেন ছিল জানি না, তারপরে এসে মঞ্চে দাঁড়িয়ে প্রচুর মিথ্যা কথা বলে, ওই যশোরের রণাঙ্গন বিভিন্ন কথা টথা বলে মানুষকে বিভ্রান্ত করে। একজন মিথ্যাবাদী রাজনীতিবিদ না, ধমকানো, ওই বাড়ি শুধু বায়নার উপরে বা শহরের উপরে, এইটুকু তার মুখ্য চরিত্র, তার বাইরে আর কোনো কিছু নেই, আর অগাধ মিথ্যাবাদী। তো তিনি ওই যে বললাম ঘাটতারা ছিল, তখন শেখর মিয়াদের সাথে ওনার একটি দ্বন্দ্ব হচ্ছিল, অর্থাৎ উপজেলার যত শেখর এমন একটি জায়গায় ছিল যে যে কোনো একেবারে ওয়ার্ড কমিটি থেকে শুরু করে মাগুরা জেলার যত ধরনের বরাদ্দ আসতো সমস্ত কিছু তারা কয় ভাই বোন মিলে ভাগ বাটা করে নিতেন। যত ধরনের অফিস আদালত, সমাজ কল্যাণ থেকে শুরু করে সড়ক পরিবহন বলেন, পানি উন্নয়ন বলেন, যে যেখানে মানে যা হাসপাতাল থেকে শুরু করে সমস্ত কিছু তাদের নখদর্পণে ছিল। এবং যে চেয়ারম্যান হোক বা যাই হোক না কেন, তাদেরকে সালামি দিয়ে তারপরে রাত্রি শুতে যেতে হতো, তার মায়ের পায়ে হাত দিয়ে সালাম করতে হতো, তার ভাইদেরকে যার যেটা পছন্দ সেটা দিতে হতো আর কি। যারা জানেন, হাসলাম কেন তারা বলতে পারবেন। তো এই জায়গাটাতে ওই ঘাড়তেরা বাবলু মিয়া শেখরদের পুরা কমান্ড মেনে নিতে চাচ্ছিলেন না, কারণ সিটারে তো জানে যে ওরা এক সিটার, আমিও এক সিটারের সাথে তো বনিবনা একটু কমই হয়। ওদিকে আমি যাচ্ছি না, আমি যে লাইনে থাকতে চাচ্ছিলাম সেটার কথা আবার বলি। তো তখন শেখর মিয়ারাও চাচ্ছিলেন বাবলু মিয়াকে বড় ধরনের একটি শিক্ষা দিতে। এই জন্য উপজেলাটার একটি গ্যাপ খুঁজছিলেন যে অন্য দলের হাতে দিয়ে দেব, যেন তারা আমাদের বৈশ্যতা মানে, বা তাদের যে অর্থকরী যেটা ব্যবহৃত হয় তার কমিশনটা আমাদের মতো ঠিকঠাক মতো বাসায় পৌঁছায়। বাবলু মিয়া হয়তো দ্বিধাদ্বন্দ্ব করতেন কমিশনটা হাতে দিতে। এই জন্য এই জায়গাটাতে একটু গ্যাপের সৃষ্টি হয়েছিল, সেটা বিএনপি জানতো, এবং জানতো যে প্রার্থী দিলেই চেয়ারম্যান হয়ে যাবেন তিনি। এই জন্য নাজিম সাহেব যে মাজারে, যে সব দরবারে যা যা করার দরকার করে তিনি প্রার্থী হয়ে গেলেন। এবং পরবর্তীতে সাজ্জাদ সাহেব অতি ভদ্র মানুষ, অতি শিক্ষিত মানুষ, তার ঢাকা ভার্সিটিতে পড়ালেখা মানুষ। আমি যতটুকু বর্তমান সময়ে আছেন, একজন হচ্ছেন মনোয়ার হোসেন খান, একজন হচ্ছেন সাজ্জাদ হোসেন, আর যারা আছেন লোকালি ভার্সিটিতে বা কলেজে পড়ালেখা করা শিক্ষিতজন। ওই যে গ্যাপটার কথা বললাম, ওই গ্যাপে পড়েও কিন্তু কাপুর সাহেব একবার মেয়র হয়েছিলেন। ওই রকমের গ্যাপের জন্যই কাপুর সাহেব মেয়র হয়েছিলেন। ওই গ্যাপে পড়ে নাজিম সাহেব উপজেলা চেয়ারম্যান হলেন। সাজ্জাদ সাহেবকে যে জেলা কমিটি বা জেলার প্রতিনিধিরা বসে মনোনয়ন করেছিল, সেটি বাতিল হয়ে যায় 2-4 জন প্রভাবশালীদের নাম আমি আকার ইঙ্গিতে বলে আসছি, আর উচ্চারণ করতে চাচ্ছি না। এখন উপজেলা চেয়ারম্যান হয়ে গেল নাজিম সাহেব। তো 9000 সালে যিনি পঙ্কজের কাছে হেরেছিলেন, তিনি এই গ্যাপে এই সুযোগকে ব্যবহার করে, অর্থাৎ রাজনীতি এমন একটা জিনিস, কখন কার ঘাড়ে পা রেখে কে উতরে যায় এটা ধরা খুব কষ্ট। লেগে থাকলে লটারির মতো সুযোগ এসে যায়। নাজিম সাহেব উপজেলা চেয়ারম্যান হলেন, এবং সেই উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি যে প্রতারণামূলক পদক্ষেপ নিয়েছিলেন, মৃত মানুষ, তাদের বিরুদ্ধে এ ধরনের কথা না বলাই ভালো। অর্থাৎ যারা অন্যভাবে আরেকজন প্রাপ্যতা কেড়ে নেয়, আরেকজনের সামনের তার সম্মানের জায়গা কেড়ে নেয়, তার উপার্জনের ভাতের, তার পেটে লাথি মারে, আল্লাহ হয়তো তার বিচার কখনো দ্রুত করেন, কখনো ডিলে করে করেন। কিন্তু নাজিব সাহেবকে আমি ছোট করব না, তিনিও বিএনপির রাজনীতিবিদ, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন, মাগুরা শহর ভিত্তিক থাকতেন, চলাফেরা করতেন, ভালো পরিচিত, বা তার অনেক অনুসারী অনুগামী রয়ে গেছেন। তো তারা জানেন বিশেষ করে সাজ্জাদ সাহেবের উপরে কোন ধরনের মানসিক টর্চার হয়েছিল সেই সময়। মাগুরা ভিতরে ঢুকতে যাওয়ার যে পথগুলো, সেই পথগুলো কিভাবে তার জন্য এক অদৃশ্য ব্যারিকেড তৈরি করা হয়েছিল, এবং তার সাথে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যে ঘৃণিত আচরণ
ঘটানো হয়েছিল। হয়তো রাজনীতিতে এগুলো সচরাচর হয়ে থাকে, অর্থাৎ পক্ষ প্রতিপক্ষ গ্রুপিং এগুলো রাজনীতিতে হয়, কিন্তু ব্যক্তি বিশেষে কিছু কিছু জায়গায় আছে যেখানে আল্লাহ হয়তো তাদের সাথে এই প্রতারণা পছন্দ করেন না, বা সম্মান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ যাদেরকে সম্মান করেন দুইটি উদ্দেশ্য নিয়ে, প্রকৃত পক্ষেই হলো সম্মানী মানুষকে তিনি সম্মান প্রদর্শন করে থাকেন বা সম্মান দিয়ে থাকেন সম্মানিত করার জন্য। আর একটা আল্লাহর উদ্দেশ্য থাকে হলো যে মানুষকে তিনি বড় ধরনের অপমান করবেন, সেই মানুষকে সর্বোচ্চ উচ্চ আসনে নিয়ে সেখানে নিয়ে এমনভাবে বেইজ্জতি করেন যেন লক্ষ হাজার কোটি মানুষ তার এই বেইজ্জতিটাকে দেখে, উপভোগ করে, উপহাস্য তৈরি করতে পারে। তো আল্লাহ সজ্জন, সৎ মানুষ, ক্লিন ইমেজের মানুষ, সততাই যাদের একমাত্র পুঁজি, মানুষের সাথে মানবতাপূর্ণ সম্পর্কই যাদের রাজনৈতিক ঐচ্ছিক গতি, তাদেরকে আল্লাহ হয়তো সেভাবেই সম্মানই করে থাকেন। কিন্তু মানুষের ষড়যন্ত্রের দ্বারা যদি কোনো সম্মানিত মানুষ অসম্মানিত হয়ে থাকেন, অসম্মানের জায়গাটাতে ঠেলে রাখা হয়, আল্লাহ বরদাস্ত করেন না। আমি যতটুকু জানি, সেই সময় আমি বললাম খুব শহরে অ্যাক্টিভ একজন রাজনৈতিক কর্মী ছিলাম। যেসব মানুষ সাজ্জাদ সাহেবের উপরে শহরভিত্তিক যে অসম্মানমূলক আচরণ করেছিলেন, তাদের অধপতন আমি দিব্য চোখে অনুভব করি। আমি দিব্য দৃষ্টিতে তাদের অধপতনকে উপভোগ করি এখনও। আমার বেদনা হয়, সমবেদনা না, পুরোটাই বেদনা হয়। যারা মানুষের উপরে মানসিক অত্যাচার করে, বিবেক দিয়ে মানুষকে হেয় করতে চায়, আল্লাহ কর্তৃক প্রেরিত সম্মান তরবারি হয়ে তাদের বিরুদ্ধে ব্যবহৃত হয়, রুখে দাঁড়ায়। আমি অন্য কিছু আবেগপূর্ণ কথা বলবো না, যেটুকু আমার সময় প্রায় শেষ। তো আমার কথা হলো যে 9 সালে নাজিম চেয়ারম্যানিতে দাঁড়িয়ে হারিয়ে গিয়েছিলেন। এই জন্য 14 সালে সেই হারার অবদান তিনি ভোগ করে গেছেন, বা সেই প্রাপ্যতা তাকে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছিল। তাহলে 14 সালে জেলা বিএনপির কমিটি যাকে মনোনয়ন দিয়েছিল, সে যে কোনো কারণেই হোক, ভদ্রতার কারণে কিন্তু সাজ্জাদ চেয়ারম্যান বা সাবেক ইউনিয়ন চেয়ারম্যান একটি দীর্ঘশ্বাসও ফেলেননি। কিছু কিছু জায়গা আছে রে ভাই, সাজ্জাদ চেয়ারম্যানের কিন্তু এই দুনিয়াতে তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তার বাবা নেই, মা নেই, প্রতিষ্ঠিত ভাই বিরাদার, চাচা, খালু, দাদা, মামা, কেউ প্রতিষ্ঠিত নেই যে তার মাথায় একটু হাত রেখে এই এতিম ছেলেটাকে একটু স্নেহ মায়া দিয়ে মানসিকভাবে সান্ত্বনা প্রদান করবে। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। এবং মাগুরা, তার কাছে অনেক কথা শুনেছি, মাগুরা তার ওই 4টি ইউনিয়ন বা মাগুরার মানুষই তার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং স্নেহভাজন। তার ছায়ায় যে গিয়েছে সে স্নেহভাজন, স্নেহের প্রীতি ছাড়া, মায়া ছাড়া কেউ ফিরে আসেনি। তো যেটা বলছিলাম, পঙ্কজের সাথে হেরে যাওয়া 9 সালে সেই প্রতিদান যদি 14 সালে দেওয়া হয়, তাহলে সাজ্জাদ হোসেন জীবিত আছেন, শিক্ষিত, পরিমার্জিত, জ্ঞানী, এবং তিনি ইউনিয়ন পরিষদ পরিচালনা করেছেন দক্ষ একজন, উপজেলা পরিষদ চালানোর মতো সক্ষম মানুষ, শিক্ষিত, ক্লিন ইমেজের মানুষ, এবং আমি যতটুকু জানি সবার স্নেহভাজন মানুষ। তাহলে এই 26-এ এসে যে স্থানীয় নির্বাচন হবে, এইটা নিয়ে একমাত্র প্রাপ্য ব্যক্তি হচ্ছেন সাজ্জাদ হোসেন, একমাত্র উত্তরাধিকারী হচ্ছেন সাজ্জাদ হোসেন, একমাত্র দাবিদারি হচ্ছেন সাজ্জাদ হোসেন। অতএব আমি বর্তমান সময়ের বিএনপিকে নিয়ে যারা ভাবেন, বা বিএনপির জেলা কার্যকরী কমিটি যারা আছেন, নীতি নির্ধারণীতে যারা আছেন, যারা উপজেলা চেয়ারম্যান নির্বাচনকে সামনে রেখে নিজেদের ভিতরে আত্মসমালোচনা করছেন, বা এটাকে নিয়ে প্রার্থী নির্বাচন নিয়ে নিজেদের ভিতরে কথা হচ্ছে, সমঝোতাময় কথা হচ্ছে, বা প্রার্থীর সর্ববিবেচনায়, সর্বকুল বিবেচনায় নিয়ে প্রার্থী নির্বাচনের ক্ষণ এগিয়ে আসছে বা মনোনীত করতে চাচ্ছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, আমি
সাজ্জাদ হোসেনের কেউ না, কিন্তু ঘটনাটা আমার সামনে ঘটেছিল, ওর ভিতরে ছিলাম আমি একেবারে পুরাটাই। সেই সময় আমি ডিলিংস করেছিলাম, জানি অনেকের। আমি বলেছি শুধু একটি পার্সনই আমি আলোচনা করেছি, ভিতরের দেওয়ালের ওপাশের ৮০ ভাগ কিন্তু আমি সামনে আনিনি, আমি আনতেও চাই না। কারণ আমি আগেই বলেছি, সম্মান যাকে আল্লাহ দেয়, আমি সাধারণ মানুষ, আমি কে তাকে নিয়ে সমালোচনা করবার। কিন্তু আল্লাহ যেন দিন শেষে রাত্রে তারা যখন ঘুমাতে যান বিছানায়, তারা যেন কপালে ঠিক এইভাবে হাতটা রেখে কার সাথে কতটুকুন বেইমানি করা হলো, কাকে কতটুকুন ঠকানো হলো, এই চিন্তাটা করতে করতে যেন ঘুমাতে যান। অন্তত এইটুক শেষমেশে যে কাল সকালে ঘুমের থেকে উঠে আর কোনো সজ্জন মানুষের সাথে, আর কোনো নিরীহ মানুষের সাথে, আর কোনো নিরপরাধ মানুষের সাথে প্রতারণা করব না। ষড়যন্ত্র করে শুধু আর্থিক লাভের জন্য বা শুধু গ্রুপিংকে নিজের শক্তিকে শক্তিশালী করবার জন্য একজন দক্ষ মানুষকে আর অপদস্থ করব না। বা আল্লাহ যাকে নির্দ্বিধায় ক্ষমতায় উত্তীর্ণ করতে চাচ্ছে, আমার ষড়যন্ত্রে যেন আল্লাহর সেই পরিকল্পনা ব্যাহত না হয়, সেইটুক করব না। এই ভেবে যেন এবং সকালে উঠে যেন প্রকৃতপক্ষেই জনদরদী নেতা হবার প্রয়াসে দিনের কার্যদিবস শুরু করেন। মাগুরার জেলা কমিটি বা সর্বময় যত সহ উপ কমিটিগুলো রয়ে গেছে, বিএনপির সহযোগী সংগঠন রয়ে গেছে, সবার দৃষ্টি আকর্ষণ করব এবং অনুরোধ করব, সাজ্জাদ ভাইয়ের বিষয়টি নিয়ে যে ভিডিওটি করলাম, আমাকে যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা কারণ মনে যদি কষ্ট দিয়ে থাকি, আমি ক্ষমা প্রার্থনা করছি এবং সাজ্জাদ ভাইকে নিয়ে আবারও বিবেচনা করবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।